অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিততে হলে বা সেমিফাইনালে যেতে হলে বার্সেলোনার জন্য মেট্রোপলিটানোতে প্রথম 20 মিনিট শেষ 20 মিনিট এই দুটো চ্যাপ্টার নিজেদের যদি করে নিতে পারে বা এই 40 মিনিট যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেমিফাইনালে যেতে পারে বার্সেলোনা। এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন। এখন কেন এই প্রেডিকশনগুলো করলাম চলুন বিস্তারিত খুলে বলি। আশা করি আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। একই সাথে যদি আপনার কোথাও দ্বিমত থাকে সেটাও আপনি তুলে ধরবেন। দেখুন, পরিস্থিতি বলছে দুই দলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। লা লিগায় নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করার জন্য বা লা লিগা শিরোপাটা নিজেদের করার জন্য স্পানিওলের বিপক্ষে প্লেয়ারদেরকে রেস্ট না দিয়ে বরং একেবারে হাই ইন্টেন্সিটিতেই খেলেছে। একই সাথে ওই ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে হান্সি ফ্লিক নিতে পারেন এবং সেটা নিয়েছেনও এবং সেই জায়গায় সফলও হয়েছেন। কথা হলো এই অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ থেকে জয়টা নিয়ে বার্সেলোনা ঘরের মাঠে ফিরেছিল, সেই জায়গাটায় বার্সেলোনা ঘরের মাঠে হেরে গেছে। ওই হারটাকে আমি কেবলমাত্র একটা লাল কার্ড দিয়েই একেবারে ওলট পালট অবস্থাটা দেখতে পারি। এখন পুরো বিষয়টা হলো 11 ভার্সেস 11 এই জায়গাটায় মেট্রোপলিটানো বার্সেলোনার জন্য কি আসলে পরিস্থিতিটা খুব সহজ হবে? না, একেবারেই সহজ হবে না, কিন্তু বার্সেলোনার জন্য এই পরিস্থিতি সামাল দেওয়া মোটেও ইম্পসিবল না। তার কারণ হান্সি ফ্লিক এমন একজন ব্যক্তি যে কিনা এইরকম জায়গায় এসেও দলকে নিয়ে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারেন। সেই সক্ষমতা ওনার আছে, ওনার সক্ষমতা নিয়ে কোনো প্রকার প্রশ্ন নাই। অ্যাজ আ কুলার বা অ্যাজ আ বার্সা ফ্যান আপনি আপনার মনের মধ্যে একটা বিশ্বাস 100% রাখতে পারেন, তা হলো হান্সি ফ্লিক তার মেধা যতটুকু রয়েছে সে প্লেয়ারদেরকে যেভাবে বন্টন করে, এবং ভালো করে মনে রাখবেন লামিন ইয়ামাল যেই জায়গাটায় সঙ্গীহীন ছিল নিজেদের ঘরের মাঠে, সেই সঙ্গীহীন পরিস্থিতিটা থেকে যদি একটু কাটিয়ে উঠতে পারে তাহলে আমি আপনাকে বলতে পারি লামিন ইয়ামাল একটা দুর্দান্ত ম্যাজিক্যাল রাত আপনাকে উপহার দিতে পারে। কিন্তু লামিন ইয়ামালকে কাজে লাগাতে হবে যেমনভাবে কাজে লাগিয়েছে স্পানিওলের বিপক্ষে। প্রত্যেকটা বার্সা প্লেয়ার এই মুহূর্তে ক্ষুধার্ত হয়ে আছে, কিন্তু মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগের এই যে চ্যাপ্টার বা এখন এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদ যেই জায়গাটা রয়েছে এই জায়গাটা বার্সার জন্য একটু পেইনফুল হবে। কেন পেইনফুল হবে বিষয়টা একেবারে খুলে বলি। দেখুন, রাফিনহা দলে নাই, একই সাথে আপনার ফ্রাঙ্কি ডিয়াং 100% ফিট না, যে সে শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত খেলবে। ফ্রাঙ্কি ডিয়াং আর পেদ্রি এই জুটিটা যদি মিডফিল্ডে থাকতো তাহলে আপনি একটু নির্ভর হতে পারতেন। কুবার্সির না থাকাটা এটা অনেক বড় একটা অশনি সংকেত। এই অশনি সংকেতের বিকল্প হিসেবে আপনি ফ্রান গার্সিয়াকে খেলাইতে পারেন। এখন কথা হইল গার্সিয়ার কাছ থেকে আপনি ওই আউটপুটটা পাবেন, কিন্তু গার্সিয়ার সরে আসার যে জায়গাটা, অর্থাৎ আগের ম্যাচে গার্সিয়া তো মিডফিল্ডে খেলেছিল, এই মিডফিল্ডের যে একটা শূন্যতা আছে এই শূন্যতাটা পেদ্রির সাথে গাভির একটা ভালো সমন্বয় দরকার। গাভি ক্ষুধার্থ, সে আপনাকে একেবারে ঠ্যাং ভেঙে না যাওয়া পর্যন্ত আপনাকে 100% দিবে, ও এই মেন্টালিটির ছেলে। তো আশা করা যায় এই দুইজন মিডফিল্ডে ভালো করতে পারবে এবং এই মিডফিল্ডে এই জায়গাটা যখন দানি ওলমো যুক্ত হবে কিংবা ফার্মিন লোপেজ যুক্ত হবে তখন এই জায়গাটা আরও বেটার কিছু হইতে পারে এবং এইটাই হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন অ্যাটলেটিকো মাদ্রিদ আসলে যেই জায়গাটা এগিয়ে আছে সেটা হলো বার্সা আগের ম্যাচে যেই পরিমাণ হাই ইন্টেন্সিটিতে খেলেছে এবং ওয়ার্ম আপ করেছে সেই জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদ ঘুমিয়েছে লিটারেলি। তার কারণ অ্যাটলেটিকোর এই মুহূর্তে পরিকল্পনা হলো ভাই লিগ আমি জিতবো না, তাহলে খামাখা আমি এটার জন্য কেন আমার প্লেয়ারদেরকে হয়রান করব। তারা করে নাই বা সেভিয়ার বিপক্ষে তারা হেরে গেছে, ওই হারটা তাদের কাছে কোনো মানেই নাই। আমার চ্যাম্পিয়ন্স লিগ লাগবে এবং একই সাথে আমার কোপা দেল রের ফাইনাল রয়েছে, সেইখানেও আমার জিততে হবে, যে কারণে প্লেয়ারদেরকে রিজার্ভ করে রেখেছেন। এখন খেলা যেহেতু মেট্রোপলিটানোতে প্রথম 20 মিনিট বার্সেলোনা হাই ইন্টেন্সিটি খেলবে, ঠিক বিপরীত একটা চরিত্র আপনি দেখবেন এটা বলা ঠিক না, দেখতে পারেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ মোটামুটি হ্যান্ডবল খেলা শুরু করেছে বা একদম টোটালি জাম্প প্যাক্ট ডিফেন্ড করা শুরু করেছে। জাম্প প্যাক্ট ডিফেন্ড করার একটা অন্যরকম দৃষ্টি বা অন্যরকম কার্যকারিতা কি জানেন, যে অ্যাটলেটিকো মাদ্রিদে দুজন প্লেয়ার খুবই ভাইটাল, তার ভিতরে নাম্বার 1 হুলিয়ান আলভারেস, কাউন্টার অ্যাটাকে যাইতে তার জুড়ি মেলা ভার। মানে এই একটা প্লেয়ার যে কোনো মুহূর্তে মানে মিডফিল্ড থেকে হোক বা সেন্টার ওই যে আপনার সার্কেলটা সেন্টার সার্কেল থেকে নিয়ে এক টান দিয়ে একটা দৌড় দিয়ে যে কাউন্টার অ্যাটাক দিয়ে যে হান্সি ফ্লিকের হাইলাইনটাকে ব্রেক করে দেয়, এই জায়গাটা মিডফিল্ড থেকে নিয়ে ডিফেন্স প্রত্যেকটা জায়গায় মানে সতর্ক এবং কড়া মার্কিং রাখা অতীব জরুরি। অ্যাটলেটিকো মাদ্রিদের এই হুলিয়ান আলভারেজের সাথে যদি আপনি লিঙ্ক আপটা করেন হচ্ছে গ্রিজমানকে দিয়ে, গ্রিজমান
আলভারেজের সাথে একটা ভালো জুটি করে, যদিও মিস করে, কিন্তু তারপরেও গ্রিজমান বড় ম্যাচে যখন হুট করে জ্বলে ওঠে তখন কিন্তু ডিসাইড করে দেয় যে আসলে এই জায়গা থেকে আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। দেখুন, সর্বপ্রথম মনে রাখতে হবে অ্যাজ আ বার্সা ফ্যান বা অ্যাজ আ বার্সা প্লেয়ার, আমার এই কথাগুলো তো তারা শুনবে না, কিন্তু ব্যাপারটা হয়েছে পর্যালোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো গোল কিন্তু আপনার সেমিফাইনালে যাইতে হলে 3টা গোল দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই 3টা গোলের বিপরীতে আপনি যেন কোনো গোল না খান এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে সবার আগে। যদি এটা নিশ্চিত করতে না পারেন তাহলে লাভ কী হইলো? কোনো লাভ নাই। এখন আপনি হাই ইন্টেন্সিটিতে খেলবেন প্রথম 20 মিনিট, ওই 20 মিনিটের মধ্যে যদি অ্যাথলেটিকো মাদ্রিদ একেবারে 1% চান্স পায়, ওই 1% চান্স সুদে আসরে উঠায় নেবে। কারণ আপনার গায়ে যে জ্বালা বা বার্সার গায়ে যে জ্বালা, ওই গায়ে জ্বালা কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের নাই। টোটালি ডিফেন্ড করব, তারা খেলতে নামবে ফাইনাল নিজেদেরকে রক্ষা করার জন্য। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে এখন প্রত্যেকটা ম্যাচে ফাইনাল। তো এই জায়গা থেকে বার্সেলোনা যদি কোনোভাবে কোলাপস করে, ডিফেন্ড যদি কোলাপস করে, তাহলে এই জায়গা থেকে বেঁচে আসার লক্ষণটা একেবারেই নাই। কিন্তু বিশ্বাস হারাবেন না এই কারণেই, হান্সি ফ্লিক যেহেতু আছে, প্লেয়ারদের যে ক্ষুধা, লামিন ইয়ামালকে যদি ঠিকঠাক সঙ্গ দিতে পারে তাহলে এই ম্যাচটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে ইউসিএল এবারের আসরের। তার কারণ আপনি সবসময় মনে রাখবেন, হান্সি ফ্লিক তার বিপরীতে আপনার সিমিওনে, দুইজনকে আপনি এক পাল্লায় কোনোদিনও মাপতে পারবেন না। কোথায় হান্সি ফ্লিক আর কোথায় ডিয়েগো সিমিওনে। আমি সিমিওনেকে একদম বাতিলের খাতায় ফেলে দিচ্ছি না, কিন্তু তার এই মুহূর্তে প্লেয়ারদের যেই রসদটা দেওয়া দরকার, যে রেস্ট দেওয়া দরকার, সে সেই জায়গায় দিতে পেরেছে, এটা যৌক্তিক। কিন্তু ওই 20 মিনিট আপনাকে একদম হাই ইন্টেন্সিটিতে খেলতে 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 ক্লান্ত করবে। এরপরে নিজেরা যতক্ষণ একটা গোল খাচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি দেখবেন যে যেমনেই পারে আপনাকে টেম্পটেড করবে, অর্থাৎ বার্সার প্লেয়ারদেরকে টেম্পটেড করবে, ছোট ছোট পাস দিয়ে যেমনি হোক কাউন্টারে যাওয়ার চেষ্টা করবে। এখন এই জায়গাগুলো বার্সা যদি ঠিকঠাক মতন ক্লিক করতে না পারে এবং ধরতে না পারে, প্রেসিং করে তাদেরকে যদি বোতলবন্দি করতে না পারে, তাহলে সেটা সব থেকে বড় কষ্টসাধ্য হবে। অ্যাজ আ বার্সা ফ্যান আবারও বলি, প্রথম 20 মিনিট শেষ 20 মিনিট এই জায়গাটা বার্সার জন্য এজন্য ইম্পর্টেন্ট। প্রথম 20 মিনিট কিচ্ছু বলবেন অ্যাথলেটিকো মাদ্রিদ, কিন্তু হঠাৎ করে যখন ঢুকে যাবে ওই ঢোকাটা হচ্ছে আপনাকে রক্ষা করতে হবে। শেষ 20 মিনিট ধরুন, কথার কথা, শেষ 20 মিনিট বার্সা একটা গোলও যদি দিতে না পারে, কথার কথা, যদি একটা গোলও দিতে না পারে, শেষ 20 মিনিট বার্সার ডিফেন্স লাইন থাকবে মাত্র একজন এবং অল অ্যাটাকে চলে যেতে হবে, কিছু করার নাই। এবং ওই অল অ্যাটাকে যাওয়ার মুহূর্তেই অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলবে এবং যে কোনো কিছু ঘটানোর জন্য তারা প্রস্তুত থাকবে। যদি বার্সা প্রথম 40 মিনিটের মধ্যে ম্যাচ নিজেদের নিতে পারে, প্রথম হাফে একটা গোল করতে পারে, সেকেন্ড হাফে 60 মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে বা 70 মিনিটের মধ্যে খেলা শেষ করা উচিত। তার কারণ 70 থেকে নিয়ে 90 পর্যন্ত এই সময়টা বার্সাকে ম্যাচ জেতার জন্য খেলতে হবে। ম্যাচে ফেরার জন্য খেললে তখন বেকায়দা পরিস্থিতি তৈরি হতে পারে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটা জায়গা মিনিট বাই মিনিট বা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভালো করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি যা বুঝেছি সেটাই বলেছি, যা বলেছি এটাই হবে এমন মনে করেন না। তার কারণ আমি ওরকম কেউ না যে আমি এখান থেকে কিছু একটা বলে দিলে সেটাই হয়ে যাবে। অভিজ্ঞতা থেকে যতদিন ফুটবল দেখি সেই জায়গা থেকে যেটা মনে করলাম সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনাদের সামনে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।